আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আমি মাননীয় বিরোধী দলের একটি কথাকে কোট করে বলতে চাই যে আমাদের লক্ষ্যই হচ্ছে জনগণের অর্থ জনগণের কল্যাণে উৎপাদনশীল খাতে ব্যয় হবে, এটিই আমাদের নীতি, এটি আমাদের লক্ষ্য। মাননীয় স্পিকার, সরকারি বিনিয়োগের ক্ষেত্রে কোন প্রকল্পে কত টাকা ব্যয় হলো সেটি আমরা সেভাবে বিবেচনায় নিতে চাই না, বরং আমাদের বিবেচনাটি হচ্ছে একটি প্রকল্পে যদি বিনিয়োগ হয় সেই বিনিয়োগ এবং উৎপাদন কি ভূমিকা রাখবে মানুষের জীবনে, জনগণের কতটা উপকারে আসবে, কি পরিমাণ কর্মসংস্থান সেটি তৈরি করবে এবং তা পরিবেশের উপরে কি প্রভাব ফেলবে, এই বিষয়গুলি হচ্ছে আমাদের বিবেচনা প্রকল্পের। আমাদের অর্থনৈতিক কৌশল তিনটি ধাপে আমরা বাস্তবায়ন করতে চাই মাননীয় স্পিকার। প্রথমটি হচ্ছে পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন। প্রথম ধাপে মাননীয় স্পিকার, অর্থনীতির যে অবনতি, যে ডিক্লাইন যেভাবে করছে, এটিকে ধরে রাখা, ধরে উপরের দিকে নিয়ে আসা, অর্থাৎ এটিকে রোধ করা, মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনাকে শক্তিশালী করা, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি রাজনৈতিক সরকার হিসাবে একটি মূল যেটি লক্ষ্য হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা বৃদ্ধি করা। অর্থাৎ যারা আমাদেরকে ভোট দিয়ে এখানে পাঠিয়েছে তাদের জন্য কাজ করার জন্য তাদের সুরক্ষা বৃদ্ধি করা। মাননীয় স্পিকার, দ্বিতীয় ধাপে আমরা চাই রাজস্ব সংস্কার, ব্যাংকিং খাতের পুনর্গঠন, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, রফতানি বহুমুখীকরণ এবং অবশ্যই অবশ্যই কর্মসংস্থান সম্প্রসারণ করা। তৃতীয় ধাপে মাননীয় স্পিকার, উৎপাদনশীল, উদ্ভাবন নির্ভর, প্রতিযোগিতা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির ভিতকে সুদৃঢ় করা। মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি শুধু জিডিপি প্রবৃদ্ধির হার বাড়লেই প্রকৃত উন্নয়ন হয় না। উন্নয়ন তখনই হয়, একজন মানুষ হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে আমি উন্নয়নকে তখনই বুঝি যখন সাধারণ মানুষের ঘরে স্বস্তি আসে, যখন জনগোষ্ঠীর, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত হয়, যখন তরুণরা তাদের যোগ্যতা অনুযায়ী কর্মে নিযুক্ত হয়, যখন কৃষক ভাইটি তার পরিশ্রমের ন্যায্য মূল্য পায়, অর্থাৎ তার যে প্রোডাক্ট সেটির ন্যায্য মূল্য পায়, যখন উদ্যোক্তারা, যেটি মাননীয় বিরোধী দলের নেতাও তার বক্তব্যে কিছুটা উল্লেখ করেছেন, যখন কোনো ইনভেস্টর বা উদ্যোক্তা কোনো রকম হয়রানি ছাড়া ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসা করতে পারেন এবং পরিচালনা করতে পারেন এবং আমানতকারী তার অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা পান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণের কাছে স্বচ্ছ এবং দায়বদ্ধ থাকে। মাননীয় স্পিকার, আমি এটাকেই মনে করি অর্থবহ উন্নয়ন। আমাদের এবারের বাজেটে সেই মানবিক এবং গণতান্ত্রিক অর্থনীতির ভিত্তি নির্মাণের রূপকল্প। মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবেই অর্থনীতি একটি সিরিয়াস ম্যাটার। আমরা সেই জন্য পরিকল্পনা গ্রহণ করে পরিকল্পনার মাধ্যমে আমরা এগোতে চাই এবং সেজন্যই আমরা এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থনীতি গড়ে তুলতে চাই যেখানে মাননীয় স্পিকার, ঋণ নয়, উৎপাদন হবে বিনিয়োগ নির্ভর, কাগজে প্রবৃদ্ধি নয় বরং কর্মসংস্থান এবং জনগণের জীবনযাত্রার মান হবে উন্নয়নের বড় সূচক। মাননীয় স্পিকার,
বাংলাদেশ, যে বাংলাদেশকে নিয়ে আমরা অনেক কিছু ভাবি, অনেক চিন্তা করি, এমন একটি বাংলাদেশকে আমরা গড়তে চাই, এমন একটি বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই যেখানে আমাদের তরুণ তরুণরা তারা চাকরির জন্য বছরের পর বছর অপেক্ষা করবে না, বরং তার মেধা, দক্ষতা এবং উদ্যোক্তা দিয়ে তার যে উদ্যমী যেই শক্তিটি আছে সেটি দিয়ে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। এবং মাননীয় স্পিকার, সে কারণেই আপনি খেয়াল করে দেখবেন এবারের বাজেটে আমরা যেটি চেষ্টা করেছি মাননীয় স্পিকার, 100% সফল এখনো হয়তো আমরা হতে পারিনি, কিন্তু আমরা যে উদ্যোগটা গ্রহণ করেছি, যে চেষ্টা করেছি, সেটি হচ্ছে দেশীয় শিল্পকে বিকাশের জন্য আমরা সব রকম প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। এবং একই সাথে মাননীয় স্পিকার, নতুন কর্মসংস্থান যেখানে যে সেক্টরে সৃষ্টি হতে পারে সেটির পথ আমরা সুগম করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। আমাদের লক্ষ্য, আগেও বলেছি মাননীয় স্পিকার, আমাদের লক্ষ্য হচ্ছে একটা বাংলাদেশ তৈরি করা যেটা হবে উৎপাদনমুখী দেশ, রফতানিমুখী এবং উদ্ভাবন নির্ভর অর্থনীতি তৈরি করা আমাদের। এবং এ কারণেই কিন্তু মাননীয় স্পিকার, এখানেও আমি বলেছি, আমাদের শিল্পমন্ত্রী ওনার একটি বক্তব্যে কয়েকদিন আগে বলেছেন, আমরা যে সকল বাস্তবায়নের জন্য এই অর্থনীতির যে গতি চাকা, এটিকে বেগবান করার জন্য মাননীয় স্পিকার আমরা বন্ধ এবং রুগ্ন যে শিল্প কারখানাগুলো আছে সেগুলো চালু করার বিভিন্ন রকম উদ্যোগ আমরা গ্রহণ করেছি মাননীয় স্পিকার। নতুন শিল্প স্থাপনে সহায়তা প্রদানের আমরা চেষ্টা করছি, দেশীয় এবং বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করা এবং একই সাথে মাননীয় স্পিকার শিল্প অঞ্চল ভিত্তিক কর্মসংস্থান, নতুন সুযোগ যাতে সৃষ্টি করতে পারে সেটাও আমরা চেষ্টা করছি। মাননীয় স্পিকার, একটু আগে বিরোধী দলের নেতা উল্লেখ করেছেন, আপনি উল্লেখ করেছেন, এবং আমাদের এখানে সংসদ সদস্য আছেন জনাব পার্থ, উনিও ওনার বক্তব্যে বলেছেন ওনাদের এলাকার কথা, আপনারা তিনজনই বলেছেন ভোলার কথা। মাননীয় স্পিকার, যেহেতু এই বিষয়টি এসছে, আমি ওদিন বলেছিলাম যে একটি পরিকল্পনা আমাদের আছে, যেহেতু ওখানে গ্যাস পাওয়া গিয়েছে, এনার্জি পাওয়া গেছে, আমরা ওখানে শিল্প পার্ক তৈরি করতে পারি কিনা সেই ব্যবস্থা, পরিকল্পনা অলরেডি আমরা গ্রহণ করছি। এতক্ষণ জাতীয় সংসদ ভবন থেকে প্রধানমন্ত্রীর বক্তব্যের অংশবিশেষ দেখছিলেন। প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিরোধী দলীয় সংসদ সদস্যের এলাকায় 20 কোটি টাকা বরাদ্দ দেওয়ার বিষয়ে সংসদকে অবহিত করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম, যা মসজিদ, গোরস্থান ও ঈদগাহ নির্মাণের জন্য ব্যয় করা হবে। 2026-27 বাজেটকে জীবন বান্ধব নাম দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাজেট সমাজের সব শ্রেণী পেশার মানুষ যেন শ্বাস ফেলতে পারে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি। সকালে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশনে কথা বলেন প্রধানমন্ত্রী। আমি সংসদে অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার ঐচ্ছিক তহবিল থেকে আমাদের বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে সিটি কর্পোরেশন বাদ দিয়ে প্রায় 20 কোটি টাকার মসজিদ, গোরস্থান এবং ঈদগাহের জন্য মঞ্জুরি বরাদ্দ করেছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এর আগে বাংলা লিংককে ইন্টারনেট মূল্য কমানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলা লিংকের মূল প্রতিষ্ঠান ভেওনের চেয়ারম্যান অগিফ আবেলা এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভেওনের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলা লিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান হেনরিক মার্টিনাস। বৈঠকে ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য করার বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা লিংক কর্তৃপক্ষকে আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান, যাতে সমাজের সব শ্রেণী পেশার মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে যায়। জানুয়ারি থেকে ডিসেম্বর মেয়াদকে অর্থবছর হিসাবে ঘোষণা করে প্রতি 3 থেকে 4 মাস অন্তর বাজেট পরিস্থিতি মূল্যায়ন করার প্রস্তাবনা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সকালে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026-27 অর্থ বছরের
বাজেট অধিবেশনে এ প্রস্তাব দেন বিরোধী দল নেতা। এ সময় বাজেটে পাচারকৃত 28 লক্ষ কোটি টাকা ফেরত আনার কোনো গাইডলাইন নেই উল্লেখ করে এই সম্পদ ফিরিয়ে আনার পাশাপাশি দোষীদের ফিরিয়ে শাস্তির মুখোমুখি করার আহ্বান জানান তিনি। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে বাজেটের উপর এ সাধারণ আলোচনায় শিক্ষা, স্বাস্থ্য ও প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ডক্টর শফিকুর রহমান। পাশাপাশি তিনি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দ্রুত বাস্তবায়নের আশা জানান। 42% আর এই সময় আরো 42% থেকে যা হয় পুরোপুরি পরে এখানে অপচয় এবং লুটপাটের দুয়ার উন্মুক্ত হয়ে যায়। আমাদের প্রস্তাবনা কালকেও এখানে আলোচনায় এসেছে, পরশু এসেছে, এর আগেও এসেছে। আমরা আমাদের ছায়া বাজেটেও বলেছি যে ফিসকাল ইয়ারটা আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে দেওয়া হোক, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর এই সময়টা হোক ফিসকাল ইয়ার। জাতির ক্ষতি হ্রাস পাবে, কাজের গতি বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গুলশান লেকে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিনের নেতৃত্বে শতাধিক কর্মী এই কর্মসূচিতে অংশ নেয়। বিএনপি নেতারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে অনুরোধ করেছেন সপ্তাহে অন্তত একদিন নিজেদের বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। সেই আহ্বানে সাড়া দিয়ে নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই কর্মসূচিতে অংশ নিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে সারা দেশে পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনার আহ্বান জানান বিএনপি নেতারা। কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করেছেন যে সপ্তাহে একদিন আপনারা আপনাদের চারপাশ বিভিন্ন লেক, পার্ক, মসজিদের আঙ্গিনা, খেলার মাঠ যদি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন তাহলে এই সমাজ সুন্দর হবে এবং সরকারের পক্ষ থেকে যা করণীয় সেটার উদ্যোগ ইতিমধ্যে নিয়েছেন। বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার আর নেই। সকাল 8:30টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। গত 14 জুন থেকে নিউমোনিয়াজনিত জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোস্তফা মনোয়ার। 1935 সালের 1 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন মোস্তফা মনোয়ার। তার বাবা প্রয়াত কবি গোলাম মোস্তফা এবং মায়ের নাম জমিলা খাতুন। দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অনন্য অবদান রেখে দেশের অন্যতম শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্বে পরিণত হন মোস্তফা মনোয়ার। শিল্প সংস্কৃতিতে তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসাবে 2004 সালে তিনি 21 পদকে ভূষিত হন। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার সন্ধ্যা 6টার পর থেকে সারারাত তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। দর্শক, এ বিষয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। পানিবন্দী মানুষের দুর্ভোগের চিত্র এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সবশেষ কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। সিনথিয়া, আমরা আছি লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে। এখানে তিস্তার পাড়ে রয়েছি। তিস্তার তীরবর্তী এলাকায় পানি প্রবেশ করেছে, ফসলি জমি ডুবে গিয়েছে। এর পাশাপাশি কিন্তু নিম্নাঞ্চলে যে বাড়িঘরগুলো সেখানে পানি প্রবেশ করেছে। আমরা দেখেছি মানুষের ঘরে পানি প্রবেশ করেছে। ঘরে পানি প্রবেশ করার কারণে তাদের রান্নার সমস্যা হয়েছে। তারা আশ্রয় নিয়েছে বিভিন্ন স্কুলের বারান্দায় এবং সেখানেই রান্না বান্না করছে। গবাদি পশু নিয়ে মারাত্মক ভাবে বিপদগ্রস্ত অবস্থায় রয়েছেন এই অঞ্চলের মানুষেরা। আমরা দেখেছি যে মানুষজন ঘর থেকে বের হতে পারছেন না, নানা রকম সমস্যায় রয়েছেন। এবং এদিক দিয়ে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছেন যে অতি ভারী এবং ভারী বৃষ্টিপাতের কারণে আগামী 48 ঘন্টা তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এদিক দিয়ে আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। জেলা প্রশাসক যেমনটি জানিয়েছেন যে লালমনিরহাটে প্রায় 5.5 লক্ষ টাকা তিস্তার তীরবর্তী বন্যা কবলিত এলাকার জন্য বরাদ্দ করা হয়েছে। এছাড়াও 220 মেট্রিক টন চাল পুরো জেলায় বন্যা কবলিত এলাকার মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে। ধন্যবাদ।
মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।